আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক, অনেক ভালো আছেন এবং আজকের এই ভিডিওতে আমি কথা বলব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যে, আপনার কি ধরনের কম্পিউটার প্রয়োজন? আপনি যদি একটা মোশন গ্রাফিক ডিজাইনার হতে চান বা ভিডিও এডিটর বা গ্রাফিক ডিজাইনার ৩ টাই কভার করার ট্রাই করব এই ভিডিওতে। তো এই কোয়েশ্চেনটা আমার কাছে কিন্তু অনেক আসে যে, কি ধরনের কম্পিউটার হলে বেটার হয় ভাইয়া? তো যেহেতু এই কোর্সটাতে আমি মোশন গ্রাফিক ডিজাইন শেখাচ্ছি, বেসিকটা শেখাচ্ছি। সো এটা আপনার জানা দরকার যে আপনার যে বর্তমান কম্পিউটারটা আছে সেটা দিয়ে কাজ চলবে কিনা বা এটা আপগ্রেড করা প্রয়োজন আছে কিনা সেইটা নিয়ে মোটামুটি একটা ধারণা দেব। এভাবে তো আর বলা যায় না যে এইটা আপনার প্রয়োজন, এইটা হলেই বেস্ট হবে। এমন কিছু বেস্ট বলে আসলে কিছু নেই। আপনার বর্তমানে যে সিস্টেমটা আছে সেটা দিয়েই কাজ চালানোর মতন কাজ করতে হবে এবং যদি আপনি প্রফেশনালের দিকে মুভ করেন, মানে আপনি হয়তো এখন শিখছেন, সো মোটামুটি যেটা আছে সেটা দিয়ে চালিয়ে নিতে হবে কোনো রকম। আর যখন প্রফেশনাল কাজের দিকে যাবেন তখন আসলে রিকোয়ারমেন্টটা একটু আলাদা হবে। তো এই ভিডিওতে আমি পার্সপেক্টিভ এরম রাখার চেষ্টা করছি যে আপনি বর্তমানে শিখছেন বা শেখা শুরু করছেন এরকম। তো ভিডিও শুরুতে প্রথমত আমি কি দিয়ে শুরু করেছি বা আমি কোন ধরনের সিস্টেম এখন ইউজ করি সেই জিনিসগুলো নিয়ে কথা বলবো। তো আমি প্রথমে শুরু করেছিলাম আমার ল্যাপটপ দিয়ে, সেটা হচ্ছে এইচপির প্রোবুক 450G1। এটা হচ্ছে 4th জেনারেশনের প্রসেসর ছিল, কোর i5, এবং ওটাতে কোনো এসএসডি ছিল না, 4 GB মাত্র র্যাম ছিল এবং এএমডির একটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ছিল, খুব একটা ভালো মানেরও না। বুঝতে পারছেন যে অনেক আগের ল্যাপটপ এবং সেটা দিয়ে কেমন আসলে কাজ হবে, এই সময় তো কাজ হবেই না। 4 GB র্যাম, এখন তো ফোনেই 4 GB বেশিরভাগ মানুষের থাকে। সো ওইটা দিয়ে আমি কাজ করেছি এবং প্রফেশনাল কাজ করেছি, ওটা দিয়ে আমি কাজ শিখেছি এবং প্রফেশনাল কাজ করেছি। আপওয়ার্কের প্রথম দিককার যে প্রজেক্টগুলো আছে সেগুলো আমি কিন্তু ওই কম্পিউটার দিয়েই চালিয়েছি এবং প্রথম যে কাজ করেছিলাম সেই কাজ করার পরে সেই টাকা দিয়ে আমি ওটার র্যামটা চেঞ্জ করি, 4 GB জায়গায় 8 GB লাগাই। তারপরে আরেকটা প্রজেক্ট পাই, সেইটা দিয়ে আমি হচ্ছে ওইটার হার্ড ডিস্ক যেটা ছিল সেইটার বদলে এসএসডি লাগাই। 128 জিবির একটা এসএসডি আমি ইউজ করেছিলাম সেটাতে। সো বুঝতেই পারছেন যে শুরুটা এতটা ভালো ছিল না। শুরুর দিকে আসলে অনেক কষ্ট করেই কাজ করতে হয়েছে। অনেক সময় এমন হয়েছে যে একটা প্রজেক্টে হয়তো অ্যানিমেশনগুলো একবারে করেছি, সেটাকে রেন্ডার দিয়ে তারপরে সেটা আরেকটা ফাইলে নিয়ে গিয়ে বাদবাকি অ্যানিমেশনগুলো করেছি বা সাউন্ড ডিজাইন বা, তো এই জিনিসগুলোই আলাদা আলাদা প্রজেক্ট ফাইলে আলাদা আলাদা কাজ করতে হয়েছে। যখন আমি কালার কারেকশন করেছি বা কালার গ্রেডিং করেছি আমার মোশন গ্রাফিক্সের, অনেক সময় মোশন গ্রাফিক ডিজাইন করার পরে সেটাকে একটু বিভিন্ন ধরনের কালার ইফেক্ট উপরে অ্যাপ্লাই করতে হয়, সেই জিনিসগুলো ওইটাতে করতে পারতাম না, সেই ক্ষেত্রে রেন্ডার দিয়ে আবার আলাদা ফাইল নিয়ে সেটাতে করতে হতো। তো বুঝতেই পারছেন অনেক সময় সাপেক্ষ। এবং প্রথম দিকের যে আমার ইউটিউব চ্যানেল ছিল, এর আগের ইউটিউব চ্যানেল, সেখানে যে ভিডিওগুলো দিতাম সেই ভিডিওগুলোর গ্রিন স্ক্রিনে যখন কাজ করতাম তখনও কিন্তু 5-6 ঘন্টা রেন্ডার হতে সময় লাগতো ওই কম্পিউটারটাতে। সো তারপরে আমি যেটাতে শিফট করলাম সেটা হচ্ছে কোর i7 8th জেনারেশনের এবং 1060 গ্রাফিক্স কার্ড ছিল 6 GB এবং 32 GB র্যাম ছিল সেটাতে। তো ওইটা দিয়ে আমার লাস্ট ইয়ার পর্যন্ত যত প্রজেক্ট করেছি সব কিছুই ওইটা দিয়ে কভার হয়েছে এবং কোনোটাতেই কোনো প্রবলেম আমার হয়নি। কিন্তু যেহেতু আমি 3Dর কাজ খুব একটা করতাম না, এলিমেন্ট 3D ইউজ করতাম এবং মাঝে মধ্যে সিনেমা 4D ইউজ করতাম। সো 3Dর কাজ যেহেতু নেই, গ্রাফিক্স কার্ড আমার তত হাই লেভেলের প্রয়োজন হতো না, 1060 দিয়ে আমার কাজ চলে যেত। আমার কাজগুলো কিন্তু আমার ওয়েবসাইটে ruhulamin.net যেটা আছে সেইখানে গেলেই দেখতে পাবেন। অবশ্যই এটা জানা দরকার, কারণ আপনি এই কোর্সটা যদি সেইভাবে করতে চান, মানে আপনি কোর্সের যদি প্রজেক্ট ফাইল ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই সেখানে গিয়েই ডাউনলোড করতে হবে সাইন আপ করে। তো সেখানে গেলে দেখতে পাবেন যে প্রথম দিকের যে কাজগুলো আছে সেগুলো বেশিরভাগই এই ল্যাপটপ এবং আমার ওই পিসি দিয়ে করা। তো আপনি একটা ধারণা কিন্তু অলরেডি পেয়ে গেছেন যে আপনার কাছে যদি বাজেট একদমই কম থাকে তাহলে মিনিমাম এই সময়টাতে কোর i5 নেওয়া উচিত। একদম লেটেস্ট যে জেনারেশনটা চলছে সেই জেনারেশন বা তার আগের জেনারেশন, ঠিক আছে? এখন যদি 13 জেনারেশন হয়, আপনি 12 জেনারেশন বা 11 জেনারেশন, খুব বেশি হলে 11 জেনারেশন পর্যন্ত যেতে পারেন, আগের জেনারেশন বা তার আগের জেনারেশন এরকম যেতে পারেন। এবং মিনিমাম কোর i5। আমি অফিসের যে কম্পিউটারটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে কোর i5 10th জেনারেশন, সেটাতে গ্রাফিক্স কার্ড হচ্ছে 2060। সো এনভিডিয়ার একটা গ্রাফিক্স কার্ড আপনার বাজেটে যেটা কোলায় সেইটা, এবং কোর i5 আপনার মোটামুটি লেটেস্ট জেনারেশন, বাজেট যদি না থাকে তার আগের জেনারেশন, আরও যদি কম বাজেট থাকে তার আগের জেনারেশন, এইভাবে আপনি নিতে পারেন। কিন্তু কোর i5 এর নিচে নিলে আসলে কিছুটা প্রবলেম হতে পারে কাজে। কিন্তু
মনে করুন আপনার বাজেট নেই, বর্তমানে কোরাই 3 আছে আপনার 8 জেনারেশনের। সো সেটা দিয়েও কিন্তু আপনি বেসিক কাজগুলো শিখতে পারবেন, কোনো প্রবলেম হওয়ার কথা না। তো এটা তো গেল প্রসেসরের ব্যাপার। এখন একটা জিনিস মাথায় আসতে পারে যে যদি আমার এএমডির প্রসেসর থাকে তাহলে কি হবে? এএমডি আমি ইউজ করিনি এখন পর্যন্ত, সো আমার ওইটা কম্পেয়ার করার মতন অ্যাবিলিটি নেই যে এএমডির প্রসেসর আসলে কোনটা হলে বেটার হয়। তো আপনারা একটু রিসার্চ করে নেবেন যে কোরাই 5 10 জেনারেশন বা 11 জেনারেশন যেটাই নিতে যাচ্ছেন, যে এইটার ইকুইভ্যালেন্ট এএমডির কোন প্রসেসর হয় এইটা। তো এটা গেল প্রসেসর নিয়ে আর বেশি কথা বলবো না। এবার র্যামের কথায় আসি। র্যাম হচ্ছে মিনিমাম তো 8 গিগাবাইট থাকতে হবে। 8 গিগাবাইট এর ওপরে আপনি উঠতে পারছেন না, সো কিছু আসলে করার নেই, ঠিক আছে? আপনার কাছে বাজেট নেই, একটা জিনিস মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিন যে আপনার কাছে বাজেট নেই, আপনার কাছে যেটা আছে ওটা দিয়ে চলতে হবে। এই ক্ষেত্রে আসলে কোশ্চেনের কোনো কারণই নেই যে আসলে কোনটা ইউজ করব, সেটা দিয়ে ইউজ করার ট্রাই করেন। যদি না হয় তাহলে আসলে কিছু করার নেই। কষ্ট করে বন্ধুর কোনো পিসি ইউজ করতে পারেন, হয়তো মাঝে মধ্যে যে শিখতে পারেন, এরকম করতে হবে। আমি প্রথম দিকে যখন কম্পিউটার শেখা শুরু করি তখন আমার নিজের কম্পিউটার ছিল না, সো কষ্ট করতে হবে, কিছু করার নেই। আর যদি আপনার কিছু বাজেট থাকে সেই ক্ষেত্রে আপনি দেখতে পারেন যে আমি কোনটা আপগ্রেড করতে পারি, প্রসেসর না র্যাম নাকি আমার এসএসডি, এইটা। তো যাই হোক, র্যামের কথায় আসি। 8 গিগাবাইট সর্বনিম্ন, 16 গিগাবাইট খুবই ভালো হয়। যদি আপনি আপনার বাজেট থাকে 16 গিগাবাইটের, তাহলে অবশ্যই 16 গিগাবাইট ইউজ করবেন। আমি আমার অফিসে 16 গিগাবাইটের র্যাম দিয়ে কাজ চালাই। তবে ওই যে বললাম যে আমার পার্সোনাল যে কম্পিউটার ছিল সেটাতে আমি 32 জিবি ইউজ করতাম। অফিসের কম্পিউটারে অনেক বড় প্রজেক্ট নিয়ে যখন কাজ করি তখন কিন্তু প্রবলেম হয়, আমরা আপগ্রেড করব হয়তো খুব দ্রুতই। 32 গিগাবাইট হলো প্রফেশনাল কাজ যদি আপনি করে থাকেন, আপনি হচ্ছে মোটামুটি একটা স্মুথ এক্সপিরিয়েন্স চান, তাহলে 32 জিবি আপনার বেটার হবে। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা আফটার এফেক্টসে যখন কাজ করছি তখন কিন্তু প্রিমিয়ার প্রো ওপেন হয়তো রাখছি, বা প্রিমিয়ার প্রো ওপেন না থাকলেও ফটোশপ আর ইলাস্ট্রেটর এই দুইটা মাঝে মধ্যেই কিন্তু ওপেন থাকে। দেখা যাচ্ছে এই 3টা প্রোগ্রাম একসাথে ওপেন করে রেখেছি। অনেক সময় হয় যখন দেখি প্রবলেম হচ্ছে তখন বন্ধ করে দিই। সো এই কাজগুলো স্মুথলি করার জন্য আপনাকে 32 জিবি র্যাম প্রয়োজন। 32 জিবি যদি না হয় আপনার বাজেটে, তাহলে 16-এ আসবেন। 16ও হচ্ছে না আপনার বাজেটে, সেই ক্ষেত্রে আপনি 8 গিগাবাইট নিতে পারেন। আর একটা জিনিস দেখা যায় যে র্যামের যেহেতু দাম মোটামুটি কম, অত বেশিও না, দেখা যায় যে অনেক সময় আমরা 8 গিগাবাইট র্যাম নিয়ে প্রসেসরে একটু বাজেট রাখতে পারি, যে কিছুদিন পরে 6 মাস বা 1 বছর পরে র্যামটা হচ্ছে লাগিয়ে নিলাম আরও এক্সট্রা। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে ডুয়েল চ্যানেল র্যাম ইউজ করা বেটার। আপনি যদি 16 গিগাবাইট ইউজ করে থাকেন তাহলে অবশ্যই 8 ইউজ করবেন, 8 গিগাবাইটের একটা, 8 গিগাবাইটের একটা। 32 জিবি যদি র্যাম ইউজ করতে চান তাহলে 16 ইউজ করবেন, আর 8 গিগাবাইট যদি হয় তাহলে 4 এভাবে ইউজ করবেন, তাহলে আপনি পারফরমেন্স একটু বেটার পাবেন। এটা হলো র্যামের কথা। এবার এসএসডির কথায় আসি। আপনার যদি বাজেট থাকে তাহলে অবশ্যই এনভিএমই এসএসডি ইউজ করবেন। আমি স্যামসাংয়ের 780 না 770, যাই হোক কিছু একটা ইউজ করতাম এরকম। এখন আরও আপগ্রেডেড ভার্সন এসেছে। তো এনভিএমই এসএসডি আপনি হয়তো ইউজ করতে পারছেন না, আপনি বর্তমানে হার্ড ডিস্ক ড্রাইভ ইউজ করছেন, আপনি আপগ্রেড করতে যাচ্ছেন, আপনার অতটা বাজেটও নেই, সেক্ষেত্রে আপনি সাটা এসএসডি একটা ইউজ করতে পারেন। আসলে কিছু করার নেই। সাটা এসএসডির যে লিমিটেশন সেটা হচ্ছে যে স্পিডটা হচ্ছে 512 এমবিপিএস হয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে আপনি হার্ড ডিস্কের চাইতে কিছুটা বেটার পারফরমেন্স পাবেন, এইটাই। কিন্তু একদম ভালো লেভেলের যদি আপনি পারফরমেন্স চান সেই ক্ষেত্রে এনভিএমই এসএসডি আপনাকে ইউজ করতে হবে। আমি আমার লাস্ট যে পিসি ছিল সেটাতে যে এনভিএমই এসএসডি ইউজ করতাম স্যামসাংয়ে, সেটাতে কিন্তু 2500 এমবিপিএস স্পিড ছিল থিওরিটিক্যালি। আসলে এটা অ্যাকচুয়াল পারফরমেন্স আসলে এত পাবেন না, বাট এনভিএমই যদি ইউজ করেন তাহলে খুবই ভালো পারফরমেন্স পাবেন আপনি। কারণ আফটার এফেক্টস আপনি যখন এনভিএমিতে ইনস্টল দেবেন, আপনার উইন্ডোজও তো অবশ্যই এনভিএমই ড্রাইভেই থাকবে, ক্যাশ হিসেবে কিন্তু ইউজ করবে ডিস্কটা। তো ক্যাশ যত দ্রুত লিখতে পারবে, যত দ্রুত রিড এবং রাইট করতে পারবে, তত দ্রুত আপনার কিন্তু কাজ হবে। সো সেই ক্ষেত্রে অবশ্যই এনভিএমই আমি সাজেস্ট করব। আর আরেকটা জিনিস আমরা ভুল করি যে 128 জিবির একটা এসএসডি নিয়ে নিই, এটাতে কিন্তু প্রবলেম হয়। আপনি যখন অ্যাডোবির প্রোডাক্টগুলো ইউজ করবেন দেখবেন যে ইনস্টল দিতেই আছেন অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি আফটার এফেক্টস, প্রিমিয়ার প্রো, অ্যাডোবি অ্যানিমেট, তারপরে আরও এরকম তো আছেই। সো এইগুলো ইনস্টল দিয়েই দেখবেন যে আপনি ভরে ফেলেছেন, ক্যাশ ডিস্ক হিসেবে ইউজ করার মতন কিন্তু তখন আপনার স্পেস থাকবে না। তো এটা একটা প্রবলেম। সেই জন্য আমি সাজেস্ট করব যে 250 জিবি
মিনিমাম নেওয়ার চেষ্টা করুন। আর আপনার যদি বাজেট আরেকটু বেশি থাকে তাহলে 512 গিগাবাইট আপনি নিতে পারেন, আর যদি আরও বাজেট থাকে তাহলে তো কথাই নেই। তো এটাই, এই কয়েকটা জিনিসের দিকে খেয়াল রাখলেই হবে। বাদবাকি আপনার চয়েস, আপনি কী ধরনের ক্যাসিং নেবেন, কী ধরনের মনিটর ইউজ করবেন। মনিটর মোটামুটি একটা কালার অ্যাকিউরেট যেন হয়, একদম যে কালার অ্যাকিউরেট লাগবে, বেস্ট মনিটর লাগবে, তাছাড়া কাজ করতে পারবেন না এমন না। আমি প্রথম দিকে অনেক কম দামি একটা মনিটর দিয়ে কাজ করতাম। তো আমি যেহেতু এই ভিডিওটা করছি আপনার শেখার পার্সপেক্টিভ অনুযায়ী, যে আপনি কোন জিনিস দিয়ে শেখাটা শুরু করতে পারেন, সেই ক্ষেত্রে বলবো যে যেটা আছে সেটা দিয়েই তো আসলে শেখা শুরু করতে হবে, কিছু তো করার নেই। কোরাই 3 হোক বা যাই হোক না কেন, আপনি মোটামুটি ইনস্টল করে কাজ করার ট্রাই করুন, দেখুন যে কেমন লাগে কাজগুলো। আপনার মোশন গ্রাফিক ডিজাইন যে শিখতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। প্রথম দিকে হয়তো কাজ শেখা শুরু করলেন, তারপরে ভালো লাগছে না, আপনার অন্য কিছু হয়তো ভালো লাগে। আগে ট্রাই করুন, দেখুন, তারপরে কাজ যখন শুরু করবেন কি কি বাধা আসছে দেখুন। হয়তো বন্ধুবান্ধবের কোনো একটা প্রজেক্ট করে দিতে পারেন, সেই ক্ষেত্রে আপনি লিমিটেশন বুঝতে পারবেন যে এই পিসির জন্য আমি এই কাজটা করতে পারছি না। সেই ক্ষেত্রে আপনি হয়তো টাকা জোগাড় করে পরবর্তীতে আপনার পিসিটা আপগ্রেড করতে পারবেন। আগেই এরকম মেন্টালিটি নিয়ে রাখবেন না যে আমি কোরাই 7 একদম লেটেস্ট জেনারেশন নিয়ে তারপরে কাজ শেখা শুরু করব। এমনও হতে পারে কাজ শেখা শুরুর পরে আপনার আর কাজটা ভালো লাগছে না, ঠিক আছে, কিংবা আপনি সাকসেসফুল হতে পারছেন না। সো স্টেপ বাই স্টেপ আমি যেভাবে আগিয়েছি সেটাই আমি সাজেস্ট করব, যে প্রথমে একদম বেয়ার মিনিমাম নিয়ে শুরু করা, তারপরে ইনকাম করে সেই টাকা দিয়ে কিছুটা আপগ্রেড করা, তারপরে এইভাবে করতে করতে যখন দেখা যাবে যে হ্যাঁ বর্তমান প্রজেক্টগুলো আমার এই পিসিতে কভার হচ্ছে না, তখন আপগ্রেডে যাওয়া। আর কোনোভাবেই এটা কমেন্ট করবেন না যে 50,000 টাকা আমার বাজেট আছে, কী ধরনের কনফিগারেশন নিয়ে আমি পিসি কিনবো। এইটা সবসময় লেটেস্ট যে পিসির নলেজ আমার থাকবে এমনটাও না, যে লেটেস্ট কোনটা চলছে কোনটা কিনলে ভালো হয় এটাও না। আপনি নিজে রিসার্চ করে কেনার ট্রাই করুন, সেটাই বেটার হবে। তো এখন আমি কি ইউজ করছি সেটা একটু বলি। ম্যাকবুক প্রো M1 প্রো যে প্রসেসর আছে, 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইট হার্ড ডিস্কের, যেটা সেই ভেরিয়েন্টটা আমি ইউজ করছি। আমি যেহেতু বাসাতে খুব কম কাজ করি মোশন গ্রাফিক্সের, যেটুকু কাজ করি এটা দিয়ে আমার চলে যায়। আমি অফিসেই বেশি কাজ করি এবং এই যে ইউটিউবের ভিডিওগুলো করি সেগুলোর এডিট কিন্তু আমি এটাতেই করি। 4K ভিডিও এডিট করেছি, কোনো প্রবলেম আমার হয়নি। তো যাদের ম্যাকবুক কেনার মতন বাজেট আছে তারা অবশ্যই জানেন যে আপনি আসলে কী চান এবং কি কিনতে চাচ্ছেন। অনেকেই কমেন্ট করেন যে ম্যাকবুকে কোনো রকম বাধে কিনা বা হ্যাং হয় কিনা। তো পার্সোনাল কম্পিউটার যেগুলো আছে মোটামুটি এমন কোনো পার্সোনাল কম্পিউটার মনে হয় নেই যে হ্যাং হয় না কোনো সময় বা প্রবলেম হয় না। অবশ্যই এইটা একদম যে মানে এইটার মতন পারফরমেন্স আপনি পাবেন না এরকম 2-2.5 লাখ টাকা দিয়ে কিনলেই যে একদম সেরকম স্মুথ পারফরমেন্স পাবেন এমন কিন্তু আসলে না। এটাতেও ল্যাগ হয়, এটাতেও হ্যাং হয়, সব কিছুতেই প্রবলেম আছে। এবং এমনও কমেন্ট আমি শুনেছি যে আমার 3 লাখ টাকা বাজেট বা 4 লাখ টাকা বাজেট, আমার আফটার এফেক্টসে একটুকু ল্যাগ হওয়া চলবে না, একটুকু হ্যাং হওয়া চলবে না। আসলে এরকম হবে না, হ্যাং ল্যাগ এগুলো হবেই যদি না আপনি একদম বেসিক লেভেলের কাজ করেন। 3 লাখ টাকা দামের পিসি ইউজ করছেন, সেক্ষেত্রে ল্যাগ হবে না। আপনি একটা প্রফেশনাল লেভেলের বড় কোনো প্রজেক্টের কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার 3 লাখ 4 লাখ যে পিসি ইউজ করেন আপনার হ্যাং হবে, বাদবে, প্রবলেম হবে, এই জিনিসগুলো আসলে হবেই, কিছু করার নেই। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, একটা বিগ পিকচার আপনি পেয়েছেন যে কী ধরনের পিসি ইউজ করবেন। তো ভিডিও শেষে একটা কথা বলি, যে প্রথম দিকে আমি বলেছিলাম যে ভিডিও এডিটিং বা গ্রাফিক ডিজাইন এগুলোর কথাও বলবো। আপনি যদি আফটার এফেক্টসের কাজের জন্য পিসি নেন তাহলে সেটা আশা করা যায় যে ভিডিও এডিটিংয়ের জন্য কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর ভিডিও এডিটিংয়ের জন্য যে পিসি ভালো সেটা গ্রাফিক ডিজাইনের জন্য কিন্তু ভালো হবে, তাই না? আপনি আফটার এফেক্টসে ভালো মতন কাজ করতে পারছেন একটা পিসি দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে প্রিমিয়ার প্রোতেও ভালো কাজ করতে পারছেন। একটা জিনিস, যে প্রিমিয়ার প্রোতে আপনি যখন কাজ করছেন, যখন রেন্ডার দেবেন, তখন গ্রাফিক্স কার্ড যদি আপনার ভালো হয় তাহলে দ্রুত রেন্ডার হবে, ঠিক আছে। এমন না যে গ্রাফিক্স কার্ড ভালো হলে আপনার একদম স্মুথ প্লেব্যাক হবে, এমন কিন্তু না। আফটার এফেক্টসের ক্ষেত্রেও তাই। আফটার এফেক্টসে যখন রেন্ডার করবেন তখন কিন্তু রেন্ডারটা দ্রুত হবে আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে। আর দেখবেন যে বেশিরভাগ ইফেক্টই কিন্তু গ্রাফিক্স কার্ড সাপোর্ট করে না, বেশিরভাগ সিপিইউ এর উপরেই কিন্তু নির্ভর করে থাকে। কিছু কিছু ইফেক্ট আস্তে আস্তে আসছে যেগুলো গ্রাফিক্স কার্ড ইউজ করে, সেজন্য গ্রাফিক্স কার্ড মোটামুটি একটা মানের হলেই চলে। আর আপনি সিপিইউ এর দিকে একটু বেশি নজর দেবেন, আপনার প্রসেসরের দিকে একটু বেশি নজর দেবেন, তারপরে আসবে আপনার গ্রাফিক্স কার্ড। আর একটা ওয়েবসাইটের কথা আপনাদের সাজেস্ট করব, সেটা PugetSystem, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। সেই ওয়েবসাইটে গেলে দেখবেন যে ওরা পিসি বিল্ড করে, কাস্টম পিসি বিল্ড করে।
মোশন গ্রাফিক ডিজাইনারদের জন্য, ভিডিও এডিটরদের জন্য। সেখানে গেলে আপনি দেখবেন যে আফটার ইফেক্টসের জন্য মোটামুটি এই বাজেটের মধ্যে এই পিসিটা ভালো, এই বাজেটের মধ্যে এই কনফিগারেশনটা ভালো, এইভাবে দেয়া আছে। ঠিক আছে? সো আপনার বাজেট অনুযায়ী সেইখানে একটু সার্চ করবেন, দেখবেন যে কেমন পিসি আছে সেইখানে। আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।